নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবাংলার মসনদে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য তিনি ক্ষমতায় আসছেন। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, প্রায় 200-র কাছাকাছি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। আমরা এর মাঝেই আজকের এই আলোচনা করব তৃণমূল কংগ্রেসের এই সাফল্য, এই অভাবনীয় সাফল্য বলা যায়। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। সেই কারণগুলোর মধ্যে যেগুলো আমাদের কাছে উঠে এসছে, যে আমরা দেখেছি যে একজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন, তারপরে সেখানে একটা দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় তার পা জখম হয়। তারপর তিনি হুইল চেয়ারে এই পুরো নির্বাচনে তিনি প্রচার করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, সমস্ত জায়গায় গেছেন। এইটাই কি মমতা ব্যানার্জিকে আবার পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আসতে সাহায্য করলো? সেই সঙ্গে আরো অনেকগুলো জিনিস উঠে আসছে, যেটা যে বিরোধী দল বিজেপি মাত্র 3টে আসন ছিল, সেই বিজেপি প্রায় 80টার কাছাকাছি এখনো পর্যন্ত আসনে এগিয়ে রয়েছে। তাদের আশা ছিল, তারা প্রতিবারই বলেছিল, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, অন্যান্য নেতারা বলেছিলেন 200-র বেশি আসনে তারা জিতবেন। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 80টির কাছাকাছি আসন তারা এগিয়ে রয়েছে। জেতা এবং এগিয়ে থাকা নিয়ে প্রায় 80টি আসনে তারা রয়েছে। তো আমরা এই বিশ্লেষণ করতে গিয়ে যেগুলো উঠে এসেছে, বিজেপি এই সাফল্য না পাওয়ার কারণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাফল্য পাওয়ার কারণ যেগুলো উঠে এসে আমরা দেখেছি, যে প্রথম কারণ হিসেবে যেগুলো উঠে এসেছে, যে তৃণমূল থেকে বিজেপিতে আসা দলবন্ধুদের টিকিট দেওয়াই বোধহয় বিজেপিকে আজকে ক্ষমতায় আসতে বাধার সৃষ্টি করেছে। এবং তৃণমূল থেকে অবাধ যোগদান, যাদের যাদের বিরুদ্ধে, এমন অনেক নেতা আছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত নেতাদেরও বিজেপিতে এসে তারা টিকিট পেয়ে গেছেন। তাহলে কি শুভেন্দু অধিকারীর দলে আসাটা বিজেপির বিপক্ষে গেল? কারণ আমরা দেখতে পাচ্ছি এন্টায়ার জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই যে বাঁকুড়া, এই জায়গাগুলোতে যে লোকসভায় যে আসন বিজেপিকে জয়লাভ করেছিল, বিজেপির পক্ষে ছিল, সেগুলো সব কিন্তু বিপক্ষে চলে গেছে। বিশেষ করে ঝাড়গ্রামে 4টি আসনই তৃণমূলের দখলে, পুরুলিয়ায় 6টি আসন তৃণমূলের দখলে। তারপরে আরো যেগুলো ইস্তেহার, ঠিক মতো বিজেপির যে ইস্তেহার, সেটা প্রচারে না আসা। আরেকটি জিনিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রহণযোগ্য কোনো বাংলার মুখ ছিল না। এটা একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে, যেখানে মোদীকে বিজেপি প্রধান মুখ হিসেবে দেখানো হয়েছে। সমস্ত মূল ইস্যুগুলোকে দূরে সরিয়ে দিয়ে বাংলা গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিটা জায়গায় সোনার বাংলা গড়ার কথা বলা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের যে প্রতিদিনকার যে জিনিসগুলো নিয়ে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, সেগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা সেটাও কিন্তু বিজেপিকে ক্ষমতায় আসতে দেয়নি বলেই আমরা মনে করছি। এছাড়াও রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস, প্রার্থী তালিকা প্রকাশের দেরি। যে সমস্ত কর্মীরা এতদিন ধরে বিজেপি দলকে মার খেয়ে মামলা তাদের বিরুদ্ধে হয়েছে, অনেকে মার্ডার হয়ে গেছেন, এরকম বহু খুন হয়েছেন, তারা জেল খেটেছেন, তাদেরকে ভুলে গিয়ে যারা দল বদলু তাদেরকে দেওয়া, এটাও বোধহয় একটা বিজেপির পক্ষে কাজ করেছে। আর এইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন 3জন অতিথি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, আরেক রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আমরা 3জনকেই স্বাগত জানিয়ে আজকে শুরু করব। আমি প্রথম রাজাদার কাছেই যাব। রাজাদা, আমি যে বিষয়গুলো বললাম, যে বিজেপি যেটা বলেছিল এবং রাজ্যের অধিকাংশ মানুষ ভেবেছিলেন হয়তো তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে, এবং 8 দফা ভোট, এবং যেটা একটা কথা বলা হয়েছিল যে মানুষ এখানে ভোট দিতে পারে না, 8 দফায় ভোট করে কেন্দ্রীয় বাহিনী এত বাহিনী নামিয়ে দিয়ে ভোট করানো হয়েছে, অবাধে ভোট দিয়েছেন মানুষ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার মসনদে বসালেন। কি বলবেন? হ্যাঁ, সঠিক। দেখুন,
আমরা যাদের সঙ্গে কথা বলেছি, আপনি যাদের সঙ্গে কথা বলছেন তারা বোধহয় সবাই যারা বাড়ির বাইরে থাকে পুরুষের সঙ্গেই কথা বলে। আমি পরিষ্কার মানে বাড়ির যারা মানে ভোটারদের মানে অর্ধেক হচ্ছে পুরুষ, অর্ধেক নারী। এবং পুরুষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং পুরুষরা হয়তো এক ধরনের মতবাদ দিয়ে মত প্রকাশ করেছে, কিন্তু যারা বাড়ির ভিতরে বসে আছে যাদের মতটা খুব একটা কোনো জানা যায়নি, হ্যাঁ আমি জানি না যারা এক্সিট পোল টোল করেছে তারা কতটা গেছে, কিভাবে গেছে, নিশ্চয়ই কিছুটা গেছে, মিলেছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে মহিলারা তারা কিন্তু আমার মনে হয়েছে যে একেবারে খুব দিদির সঙ্গেই রয়েছে। এটা কিন্তু পরিষ্কার যে মহিলাদের থেকে খুব একটা দিদির বিচ্ছিন্নতা ঘটেনি, মানে খুব পরিষ্কার। যার ফলে আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি, যে ধারণাটা তৈরি হয়েছে সেটা কিন্তু মিলল মানে হ্যাঁ। কেন মিলল না? যারা ঘরের ভেতরে রয়ে গেছেন নীরব ভোটার তারা কিন্তু দিদির পক্ষেই রয়েছেন এবং ছিলেন, আছেন। এটা বোঝা যাচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই জায়গায়, কেননা বেশ কিছু জিনিস উনি দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে, অতীতে মানুষকে আপনি ইনস্টিটিউশনাল রাইটস দিয়েছেন, কিন্তু মানে মানুষকে একেবারে সরাসরি কিছু সুযোগ, সাইকেল বলুন, পেনশন বলুন, এটা বলুন, সেটা কেউ তো সেভাবে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এইভাবে দেওয়া হয়েছে এবং চাল ডাল এই সমস্ত খাদ্যশ্রী হ্যান্তা নানান প্রকল্প যেগুলো আছে সেখানে মানুষ ডিরেক্টলি পেয়েছে। এবং বিজেপি এবার অ্যানাউন্স করেছে তার অনেক বেশি দেবে, কিন্তু আমার ধারণা বিজেপির এতই নেতার মানে আধিক্য ঘটে গেছে, সবাই মন্ত্রী হতে চাইছে। কালকে দেখলাম বিজেপি লিস্ট বার করে দিয়েছে কে কি মন্ত্রী আছে। মানে তারা প্রচার থেকে, তারা মানুষের কাছে পৌঁছবার থেকে কে কি পোস্ট পাবো এটা নিয়ে এত বেশি তাদের আগ্রহ ছিল। তারপর তাদের ইশতেহারে তারা কি বলেছে সেগুলো ঠিক প্রকাশ করেনি, যেটা হচ্ছে আমার মনে হয়েছে একটা দিক। আবার যেটা দেখা গেছে যে এই যে প্রথমটা এটা বললাম মহিলাদের ব্যাপার, যেটা মহিলারা একেবারে দিদির সঙ্গে আছে যেটা পরিষ্কার। আবার আরেকটা যেটা আমার মনে হয়েছে যে বিজেপির প্রচারে একটা হিন্দি বা বহিরাগত যে আধিক্য, আমি কোন এর আগে বহিরাগত ব্যাপারটা এতটা আমি গুরুত্ব বুঝিনি, এবার পরিষ্কার বোঝা গেল যে কোথাও একটা বহিরাগত ব্যাপারটা কিন্তু রয়েছে, যেটা বিজেপির মিটিং মানেই কেউ না কেউ হিন্দিতে কিছু বলছে এবং হিন্দি ভাষাটা মানে সব বাঙালি বোঝে না। আমি এত বুঝি না, আমি বলতে পারি না, বুঝতে। এবং আমি হ্যাঁ অনেক জায়গায় সব হিন্দিতে বলছে, বাঙাতোরা নেতাদের খুশি করছে, আমি একেবারে বাংলায় বা ইংরেজিতে বলি, কিন্তু আমি জানি না, আমি জানি এটা আমার দুর্ভাগ্য। এটা আমি বলছি না যেটা আমি গর্ব করছি হিন্দি জানি না, তা না, আমার দুর্ভাগ্য। অধিকাংশ বাঙালি সেই দুর্ভাগ্য তারা হিন্দিতে বোঝে না বা বলতে পারে। কিন্তু হিন্দির একটা আধিক্য এটা কিন্তু মানে বিজেপি নানান মিটিং এর মধ্যে ছিল, এটা ছিল। এছাড়াও আপনি যেটা বললেন, আপনি তো সুন্দরভাবে মানে যে শুরু করলেন যে বিজেপির ভেতরের যে ক্ষোভ, বিরাট ভাবে ক্ষোভটা ছিল, প্রার্থী চয়ন থেকে শুরু করে নানান ভাবে চোখটা ছিল। এখনো পর্যন্ত যা তথ্য তাতে দেখা যাচ্ছে বিজেপির তো 3-4% ভোট কমেছে। তাহলে সেই ভোটটা মানে কমেছে মানে বিজেপির ভেতরে যারা ছিল তারা অনেকেই সেই ভোটটা বিজেপির দিকে দেয়নি। কংগ্রেস এবার মুছে যাবে। কংগ্রেসের ভোটটাও দেখে 2.8% এখনো পর্যন্ত যা তথ্য এসেছে। হ্যাঁ বুঝেছেন, কংগ্রেসের ভোট প্রায় মুছে যাবার অবস্থা। কংগ্রেসেরটাও তৃণমূলের দিকে চলে গেছে, কংগ্রেসের নেতারাও তৃণমূলের দিকে যাচ্ছেন, বুঝেছেন। যেটা যে জায়গায় দাঁড়িয়েছে যে বিজেপিকে আটকাবার জন্য বিজেপির ভেতরের একটা অংশ সক্রিয় ছিল এবং বিজেপির আটকাবার জন্য বামেদের একটা অংশ, সিপিএম এরও ভোট কমে গেছে, বামেদেরও ভোট কমেছে। বামেদেরও মানে বামেরা এখন যে অবস্থা হয়ে গেছে 4.5 বিষয়টা নিয়ে আমি আগে অরিন্দম বাবুর কাছে যাবো। যে অরিন্দম বাবু, আমরা যেটা দেখলাম, যেটা রাজাদা বলছিলেন, যে আমরাও বহিরাগত নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, বহিরাগত কিন্তু এই বহিরাগতটাই বোধহয় ফ্যাক্টর হলো তৃণমূলের পক্ষে। দেখুন, প্রথম কথা রাজাদাকে এবং আপনাকে এবং অন্য আরেকজন যিনি আমাদের গেস্ট এসছেন রাজাবাবু যা বললেন তার সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করি। আর দ্বিতীয় কথা বলছি যে এইবারকার ভোটটা ছিল প্রত্যাবর্তন ভার্সেস পরিবর্তন, এই দুটো ইস্যুর মধ্যে ছিল, যেটা আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে সীমাহীন দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, স্বেচ্ছাচারিতা, অহংকার, বেহাল স্বাস্থ্য পরিষেবা, খাদ্য মন্ত্রণের অনিয়ম, আমফান, বেকারত্ব, এসব নানা ভার্সেস দুর্নীতিমুক্ত সোনার বাংলা গঠন করার আহ্বান। এবং এই যে আলোচনাগুলো বিভিন্ন জায়গা থেকে
বিভিন্ন ভাবে যে বলা হয়েছে সাধারণ মানুষের কাছে, আপনারা কিন্তু এটা কখনো ভাববেন না যে যারা জিতেছে তারা তাদের করিশ্মায় জিতেছে। এটা অ্যাবসলিউটলি কিন্তু সম্পূর্ণ, আমি বলবো 80 to 90% কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মানে ওনার রেপুটেশনের জন্য কিন্তু জিতেছে। কারণ অনেক দুর্নীতি যুক্ত মিনিস্টার বলুন, এমএলএ বলুন, তারাও কিন্তু জিতেছে, আমরা দেখেছি অনেক দুর্নীতিগ্রস্ত, যেটা সাধারণ মানুষ জানে। কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নাকি প্লেস করেছে মানুষের কাছে, সেটা গ্রহণযোগ্যতাটা অনেক বেশি। সেকেন্ডলি আমি বলি, এই যে মিস্টার অমিত শাহ, উনি সর্বভারতীয় ক্ষেত্রে যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, কৈলাস বিজয় বর সম্মানীয় ব্যক্তি, মিস্টার নাড্ডা সম্মানীয় ব্যক্তি, কিন্তু আপনি বলুন এই পুরুলিয়া, তারপরে এইসব ঝাড়গ্রাম, এই সমস্ত এরিয়ায় ওনারা যে ভাষায় কথাগুলো বলেছেন, যেটা রাজাগোপাল দা বললেন, তাদের এই ভাষাটার অর্থটা কজন বুঝতে পেরেছে? আমি আপনাকে অকপটে স্বীকার করি, এই বাংলায় তথাকথিত বিজেপির নেতৃত্বে কোনো ভালো স্পিকার নেই, ভালো অ্যাট্রাক্ট করার মতো, সেন্টিমেন্টে আঘাত দেওয়ার মতো বক্তা কেউ নেই। মিস্টার দিলীপ ঘোষ যেভাবে কথাবার্তা বলেন, যেগুলো থ্রোয়িং করেন, তার সাথে অনেকটা অনুব্রত মণ্ডল বাবুর অনেক মিল আছে, কিন্তু দিলীপ বাবুরও কিন্তু বক্তব্য গ্রহণযোগ্যতা সেরকম ভাবে পায়নি। এবং আমি আরো একটা আপনাকে বলবো যে আমার যেটা ব্যক্তিগত মনে হয়েছে, মিস্টার মুকুল রায়কে সম্পূর্ণ অফ করে দেওয়া। মিস্টার মুকুল রায়, ওনাকে চাণক্য বলা হয়, উনি দীর্ঘদিন ধরে পার্টিতে ছিলেন এবং উনি কিন্তু পাউসটা বুঝতে পারতেন, কিন্তু ওনাকে সম্পূর্ণভাবে অফ করে দিয়ে শুভেন্দু বাবুকে নিয়ে আসা, এবং শুভেন্দু বাবুকে কিন্তু অনেক লেটে নিয়ে আসা হলো। নিশ্চয় উনি খুব ভালো বক্তা, খুব সুন্দর পরিসংখ্যান দিয়ে বক্তব্য রেখেছে, আমরা দেখেছি খুব সুন্দর বক্তব্য রেখেছেন, কিন্তু মানুষের কাছে কিন্তু পৌঁছাতে অনেক দেরি করেছে, অনেক দেরি। সেই তুলনায় ইকুইভ্যালেন্টলি যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জিনিসগুলো প্লেস করেছে, যেমন দেখুন, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া। এটা আমি জানি না যে আজকে যদি 6 লক্ষ মানুষ ভোট দিয়ে থাকে, তাহলে বাড়িতে বাড়িতে যদি রেশন দিতে হয়, তাহলে কত কর্মচারী। অরিন্দম বাবু, আমি আসবো এটা নিয়ে যে উন্নয়ন একটা ফ্যাক্টর, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেননি বা কাজ করেননি এটা কেউ বলতে পারবে না, কিন্তু যে বিষয়গুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি পথে নেমেছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই ইস্যুগুলো হচ্ছে চাকরি, কর্মসংস্থান, শিল্প, দুর্নীতি, আইন শৃঙ্খলা, স্বচ্ছ প্রশাসন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত বিজেপি ভোটে নেমেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেননি এইটা কিন্তু কেউ বলতে পারবে না বা বলবে না, তার দুর্মুখেরাও কেউ বলতে পারবে না। তো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কাজের নিরিখেই কিন্তু তাকে বাংলার মসনদে আমরা দেখেছিলাম 2016তেও এরকম বাম কংগ্রেসের একটা যে জোট হয়েছিল এবং একটা তীব্র প্রতিযোগিতার মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাকে ক্ষমতায় এনেছিল এবং মমতাই ছিলেন 294টা কেন্দ্রের প্রার্থী। এবারেও কিন্তু তাই একই জিনিস হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 200টা সিট আমাকে দিন, প্রায় 200-র বেশি আসন আমাকে জেতান, যাতে গাদ্দাররা কেউ অন্য জায়গায় গিয়ে সরকার গঠন না করতে পারে, এই কথাও বলেছিলেন। আজকে কিন্তু সেই কথাটাই বাংলার মানুষ দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে 200-রও বেশি প্রায় আসন দিতে চলেছে যা অবস্থা। আমি এটা নিয়ে দেবাশিসদার কাছে আসবো যে দেবাশিস দা, আমরা ভেবেছিলাম যে সংযুক্ত মোর্চা, বাম, কংগ্রেস এবং আইএসএফ, এরা একটা প্রভাব ফেলবে এবারে নির্বাচন, কিন্তু আমরা যেটা দেখলাম নির্বাচনের ঠিক আগে ব্রিগেড সমাবেশে কংগ্রেসের সাথে একটা মনোমালিন্য, আইএসএফ এর যিনি আব্বাস সিদ্দিকী, তার সঙ্গে বক্তৃতার সময় একটা মনোমালিন্য, তারপরে সেখানে মঞ্চে বলা, তারপরে তারা কংগ্রেস থেকে সরে যাওয়া, মানে একটা ছন্ন ছাড়া জোট হয়েছে, কিন্তু তবুও বামেরা আব্বাস সিদ্দিকীর সঙ্গে ছিল। এখন আমরা গিয়ে দেখতে পাচ্ছি সেইভাবে আব্বাস সিদ্দিকী মুসলিম ভোটে যেটা বলে মনে করা হয়েছিল সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। সিপিএম এর যে ভোটটা আমরা দেখতে পাচ্ছি সিপিএম নীল, সেই সিপিএম এর ভোটটাও প্রায় বলতে গেলে তৃণমূলের দিকেই গেছে। আর কংগ্রেস তো ভোটের আগে প্রায় ময়দান থেকে সরে গেছিল, কেন সরে গেছিল সেটা হয়তো আগামী দিনে আসবে, কিন্তু আমরা দেখেছি যে কংগ্রেসের যে গড় মালদা থেকে মুছে গেল, কংগ্রেস গণির গড় কংগ্রেস মুছে গেল, মুর্শিদাবাদেও একই অবস্থা। এই জায়গাটায় যে
কেন এটা হলো? হ্যাঁ বিপ্লব, প্রথমে তো তৃণমূল কংগ্রেসের সবাইকে একটা ধন্যবাদ দিতে হয়। মানুষ তো প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছে মমতা ব্যানার্জিকে। দেখো, এখানে দুটো তিনটে জিনিস বলা হয়। রাজাদা উল্লেখ করেছেন, হ্যাঁ রাজাদা উল্লেখ করেছেন, অরিন্দম বাবুও বলেছেন। আসলে আমার যেটা মনে হয়, বাংলার মানুষ এই এত চপার এবং এত ওই হিন্দিভাষী বক্তা দেখে একটু বোধহয় ঘাবড়ে গেছিল, এবং ঘাবড়ে আছেও। তাই তারা ওই নো ভোট টু বিজেপি এই জায়গায় দাঁড়িয়ে তাদের মনে হয়েছিল যে যদি বিজেপিকে কেউ আটকাতে পারে সেটা বোধহয় তৃণমূল। তাই হয়তো মানে মানুষ উজাড় করে সেই ভোটটা বিজেপিকে দিয়েছিল। এবং আমার যেটা মনে হয় যে এখান থেকে বামপন্থীদের অনেক কিছু শেখার আছে বা বোঝার আছে। বামপন্থীরা সবটা ভুল করেছে আমি বলবো না, কিন্তু হয়তো মানুষ ঠিক কাজের দাবি বা তোমার কৃষকের কথা বা এগুলো ঠিক বোঝে না। অনেক বেশি মার্কেটিং এ হয়তো ঝাঁ চকচকে জিনিস হয়তো মানুষের বেশি পছন্দ। তো বামপন্থীদের পরবর্তীকালে এটা বুঝতে হবে। আর দুই হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিজেপির যে শেষের দিকে যেটা দাদা বলছিলেন যে তড়িঘড়ি করে অনেক প্রার্থীকে তারা তুলে নিয়েছিল যারা তৃণমূলে জায়গা পায়নি। আমার মনে হয় এটা বিরুদ্ধে গেছে। মানে সেই কারণেই অনেক ভোট হয়তো বিজেপি হয়তো একটা একটু ভালো রেজাল্ট করতে পারতো, সেটা বোধহয় হয়নি। এটা আমার মনে হয় বিপ্লব। হ্যাঁ রাজাদা, আমার শেষ প্রশ্ন যে আগামী দিনে অনেকগুলো চ্যালেঞ্জের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ক্ষমতায় বসালেন। হ্যাঁ, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কি চ্যালেঞ্জ? হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গত যে দুটো সভা ছিল, বিধানসভা ছিল, সেখানে ওনার বিরোধিতা খুব একটা করার জায়গায় ছিল না। আমি জানি না বিরোধী নেতা হিসেবে কারা আসছেন, তারা কতটা মানে বিধানসভার রীতিনীতি নিয়ে সজাগ আছেন বা তাদের নিজেদের ধ্যান ধারণা কতটা আছে আমি জানি না। কারা কারা জিততে আসবেন তা আমি অতটা জানি না। কিন্তু বিজেপি যদি 80টা সিটও পায়, একটা লার্জ নাম্বার, এটা তো আমরা জানি। তো এই লার্জ নাম্বার এটাকে ট্যাকেল করা একটু ডিফিকাল্ট। আর একটা যেটা রয়েছে, যেটা তো বলা যেতেই পারে, বিজেপি অনেক রাজ্যেই এই জিনিসটা করেছে। আমি ওয়েস্ট বেঙ্গল শেষ পর্যন্ত করতে যাবে কিনা আমি জানি না। তারা অন্য রাজ্যে যেটা করেছে যে কিছু লোককে অন্য পার্টি থেকে নিয়ে এসেছে এবং নানান ভাবে তারা নিয়ে এসেছে। হ্যাঁ, আদর্শের টানেই হোক বা অন্য কোনো টানে তারা নিয়ে গেছে। এখনো সেই জিনিসটা তারা করবে কিনা আমি জানি। এক্ষুনি হয়তো করবে না, কিন্তু মানে যদিও ওদের সংখ্যাটা মানে 80টার কাছাকাছি, 80টা আছে, 100-র উপর হয়ে গেলে ওরা করতোই, এবং 125-30 হয়ে গেলে তো মানে ছাড়তোই না। কিন্তু 80 থেকে অনেকটাই গ্যাপ আছে, কিন্তু সেটাও যে করবে না বলা যায় না। তারপরে চাপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চাপ কিন্তু প্রচন্ড থেকে যাচ্ছে যে অপোজিশন একটা মানে রয়েছে যারা কিন্তু নানান জায়গায় বাধা দেবে। যদি 200-র ওপর যদি দেখা যায় নিরঙ্কুশ সংখ্যক সেভাবে যে 2/3 যদি পেয়ে যায়, তাহলে খুব একটা তো মানে অসুবিধা হওয়ার কথা নয়। এই মুহূর্তে উচ্ছ্বাস আছে, আবেগ আছে, এই মুহূর্তে কোনো চিন্তা নেই। তবে যে করোনার যে পরিস্থিতি যে ভয়ঙ্কর দিনকে দিনকে হচ্ছে, সেটা তো যদি নজর ঠিক মতো না যাওয়া যায়, কেন্দ্রের সঙ্গে যদি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু মুশকিল আছে। আমি অনুরোধ করবো তৃণমূল দলের যারা নেতা আছেন, যারা বুঝেন যে মানে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে নিয়ে এসেছেন আরো ভালো সেবা পাওয়ার জন্য। এই সংঘাতে গিয়ে খুব একটা মানুষ উপকৃত হয় না। যদি কোনোভাবে সংঘাতে না গিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নটার দিকে নজর দেওয়া যায়, তাহলে বোধহয় মানুষ খুশি হবে। এই করোনা পরিস্থিতি হ্যান ত্যান, এখানে যদি সংঘাত বাড়তে থাকে, কেন্দ্র যদি বলে আমি করোনা টিকা দেবো না, হ্যান দেবো না, সে আমরা কি করতে পারি? তাই না? সাধারণ মানুষ তো ভুগবে না, আমরা যারা টিকা পাবো না তারা তো ভুগতে থাকবো। তারা নানান ধরনের যুক্তি বিরোধী যুক্তি আসে থাকবে, মানুষ সাফার করবে। আমার তাই বক্তব্য, যদি একটা সংঘাত থেকে একটা যদি কোঅর্ডিনেশনের দিকে যাওয়া যায়, তাহলেই বোধহয় ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, অরিন্দম বাবু, নতুন ভাবে আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় তো মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, তো আইন শৃঙ্খলা এবং যে প্রশাসন, স্বচ্ছ প্রশাসন, যেটা নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল, সেটা কিভাবে মানে আবার কি ঠিক হবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আমাদের মানুষের সবচেয়ে বড় মানে দুর্ভাগ্য হচ্ছে কি, আমরা বিগত ইলেকশন থেকে ব্যর্থতাটা শিক্ষা নেই না। সেটা হচ্ছে সবচেয়ে বড়।
যে কি কি ব্যর্থতা ছিল। আর এবার যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছে সেটা একটা বিরাট চ্যালেঞ্জ, হচ্ছে কি প্রতিশ্রুতি, টু রিচ দ্য আনরিচ, টু রিচ দ্য গোল। এই যে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতিটা পালন করার জন্য কিন্তু ওনাকে একটা বিরাট ভূমিকা নিতে হবে, এবং সেই ভূমিকা কাদের দিয়ে নেবে? যে মানুষগুলো দিয়ে এর আগে নিয়েছিল, আমফান থেকে শুরু করে, তারা তো দুর্নীতিতে একেবারে শেষ করে দিয়েছে, একেবারে শেষ। আমি অকপটে স্বীকার করে দিচ্ছি যে যদি জিতে থাকে, উনি যে একটা কথা বলেছেন যে আমি হচ্ছি গোলকিপার, সত্যিই তাই, যে আজকে প্রায় 80% হচ্ছে কি দুর্নীতিগ্রস্ত। আপনাকে আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে দেখুন আজকে বেকার বেড়েছে, ইন্ডাস্ট্রি নেই, কিন্তু আইন শৃঙ্খলা, ইন্ডাস্ট্রি একটা করতে গেলে 5 বছর 7 বছর 8 বছর লাগে, কিন্তু আইন শৃঙ্খলাটা কিন্তু মেনটেন করা যায় ইন দ্য টুইঙ্কল অফ এন আই। এটা কিন্তু 2 দিন 3 দিন 3 দিনও সময় লাগে না, যে যারা আজকে অন্যায় করছে অ্যারেস্ট করো, কোনো আমি দেখবো না। আমার যেটা মনে হয় যে সব মায়ের সন্তানরা কিন্তু সমান চোখে দেখে, মায়েরা কিন্তু সন্তানদের সমান চোখেই দেখে, বরঞ্চ বেশি শারীরিক অক্ষমতা সন্তানের প্রতি বেশি মায়া মমতা এবং অনুভূতিশীল হয়। আমি এই কথাটা কেন বলছি একজন মুখ্যমন্ত্রী যে কোনো ইন্ডিয়া স্টেটের বিরোধী পক্ষ যারা, তাদের কিন্তু হাতে আইন শৃঙ্খলাটা থাকে না। তারা যদি অসহায় বোধ করে, তার প্রতি মানে সহানুভূতিশীল হওয়া বেশি বাঞ্ছনীয়। যদি না হয়ে থাকে, আপনি কিন্তু এটা অত ইজি নেবেন না। এককালে কিন্তু মাত্র 3 জন ছিল, এখন 80 পেরিয়ে গেছে বোধহয়। এটা ঝড়ের বেগে কিন্তু আসছে। অর্থাৎ এক শ্রেণী মানুষ কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। অতএব এটা যদি আজকে মেরামত না করে থাকে, তাহলে কিন্তু আগামী দিনে সমস্যা হবে। হ্যাঁ, আমি দেবাশিস দা, শেষ প্রশ্ন। দেবাশিস দা, বিরোধী হিসেবে তো বিজেপি এবার বিধানসভায় থাকছে, কিন্তু আপনাদের যে ভূমিকা ছিল, মানে বাম কংগ্রেস যে তাদের যে জোট আর কি, তাদের যে ভূমিকা ছিল, তারা কি আর ঘুরে দাঁড়াতে পারবে? যে পার্সেন্টেজ অফ ভোট তাদের কাছ থেকে চলে গেল, যে লোকসভায় যেটা ছিল, যে রক্তক্ষরণ দেখেছি, তারপরে আবার এই বিধানসভায় রক্তক্ষরণ তো একদম শেষ, আর তো অক্সিজেন দিয়ে বাঁচানো যাবে না, আর কি সম্ভব? দেখো, সবকিছুই হবে, সবকিছুই সম্ভব। তুমি যদি ভালো করে দেখো, বামপন্থীদেরও নিজেদেরকে বলে যে আমরা সর্বহারা শ্রেণীর প্রতিনিধিত্ব করি। তো আজকে হয়তো সঠিক অর্থে মানুষ তাদেরকে যখন রিজেক্ট করেছে বা ভোট দেয়নি, তারা সত্যি সত্যি সর্বহারা হলো, তাদের লড়াইটা সেখান থেকে শুরু হলো। তুমি যদি খেয়াল করে দেখো, আজও রাস্তায় রেড ভলেন্টিয়াররা আছে। হয়তো তারা ক্ষমতায় আসেনি, হয়তো তাদের মানুষ পছন্দ করেনি, কিন্তু তারা আজকে এই অতিমারির সময় রাস্তাতে আছে, আগেও ছিল, আবার মানুষের পাশে থাকবে। যে প্রশ্নগুলো তারা করেছে, যেটা অরিন্দম বাবু একটু আগে বলছিলেন, যে বেকারিত্বের প্রশ্ন বা কৃষকদের প্রশ্ন, সেই প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো করবে, সেই লড়াইটা চলবে। মানে যে বিরোধিতা করার দরকার যেখানে বিরোধিতা করবে, যেখানে সমর্থন করার দরকার সমর্থন করবে। তবে আমি আপনাকে বলি যে মানুষ কি সত্যি এগুলো বোঝে? আপনি যে দুর্নীতির কথা বলছিলেন বা যা কিছু হচ্ছিল, মানুষ তো সেই দুর্নীতিগুলো দেখলো না, মানুষ তো প্রাণ ভরে ভোট দিল। মানে আসলে সেটাই আমাদের কাছে, আমরা একটু কনফিউজ যে ঠিক মানুষ কি চায়। মানুষ একদিকে দুর্নীতি বলছে, আবার একদিকে ভোট দিয়ে যাচ্ছে, মানে তাহলে মানুষ চাইছেটা কি? একদম আপনি ঠিক বলেছেন। আমার এটার উত্তর হচ্ছে যে মানুষ যে পরিবেশে, যে মানসিকতায় মানুষ বড় হয়, সেই মানসিকতা, সেই পরিবেশে থাকতে নেতা বা নেত্রীকে ইলেক্টেড করতেই পছন্দ করে। একদম ঠিক। আমরা শেষ করব এই আলোচনা, তবে এই আনএক্সপেক্টেড রেজাল্ট, একটা আমার শুধু পয়েন্ট বলার আছে, একটা পয়েন্ট বলে নি। বিপ্লব, তোমার থ্রুতে তুমি আবেদনটা সবাইকে করো যে মমতা ব্যানার্জি জিতেছে, আমরা সবাই খুব খুশি, খুব, কিন্তু আজকে তো আমাদের অতিমারির সময়, তো একটু আমাদের বিজয় মিছিল বা এগুলো যদি একটু রেস্ট্রিক্টেড হয়, এবং এটা যেন জয়টা যেন মানে আনন্দর সঙ্গেই মেটানো হয়, এটার মধ্যে কোনো হিংসা বা অন্য কিছু না। আমরাও সেটা দেখেছি, আমরাও বিভিন্ন জায়গায় দেখেছি যে তৃণমূলের তরফে যখন দেখুন একটা উচ্ছ্বাস থাকবে যে এটাকে আটকানো খুবই মুশকিল, জানি অতি মারামারি চলছে, প্রত্যেকের একটা টেনশনে ছিল, এতদিন ধরে নির্বাচন করেছে, সেই জায়গা থেকে একটা উচ্ছ্বাস থাকবে। কিন্তু তবু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু সক্রিয় হয়ে সমস্ত জায়গাতেই কিন্তু আজকে এই যে মিছিল বা যে উচ্ছ্বাস, সেগুলো কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে। আমরা আশা করব যে আগামী দিনে আবার আমাদের তৃতীয়বারের মতো সরকার, যে বাংলার মেয়েকেই চাইলো এবং বাংলার মস্তদে বাংলার মেয়েকেই বসালো, তো আমরা সেই বাংলার মেয়েকে নিয়ে আগামী 5 বছর আমরা
একটা সুশাসন পাবো এবং বিরোধী যারা তারাও তাদের যাতে বিরোধীদের বলার যে জায়গা সেই জায়গাটা পাবে, এই আশা আমরা রাখবো। আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজাদা, অরিন্দম বাবু এবং দেবাশিস দাকে। আপনারা সবাই ভালো থাকবেন।